এ পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, এ হই হই রই রই, হই হই রই রই। এই বিচার 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 চাই, এই বিচার 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 চাই, বিচার 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 চাই। সম্মানিত উপস্থিতি, মাননীয় উপদেষ্টাদ্বয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা রাজবন্দী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 24-এর অভ্যুত্থানে যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, তার আগের দিন পর্যন্ত আন্দোলনের সম্মুখ সারিতে আসবো না নীতিগত সিদ্ধান্ত ছিল, কৌশল ছিল। কিন্তু আবু সাইদকে যখন গুলি করে হত্যা করা হলো, আবু সাইদের বোনের যখন কথা শুনলাম, আমার ভাইয়ক মাল্লু কেন, হাত পাও ভাঙ্গি দেওয়া গেল হয়, হাত পাও তো গুলি করা গেল হয়, কিন্তু মারি ফেললো কেন? এই কথা যখন শুনেছি, এত নিরীহ সাধারণ একটা দাবিতে এসেও মানুষকে গুলির মুখে জীবন দিতে হলো, তখন আর কোনো রাজনৈতিক কৌশল আমাদেরকে আন্দোলনের অন্তরালে থাকতে উৎসাহ যোগায় নেই। রাজপথে নেমে এসেছি, গায়েবানা জানাজার কর্মসূচি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে পুলিশেরা আমাকে ঘিরে ফেলেছে। আমি তাদের সঙ্গে বাদানুবাদ করছি যে এই ক্যাম্পাস তো পুলিশের ক্যাম্পাস নয়, এই ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্যাম্পাস। আমরা আমাদের নাগরিক অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকেই আমরা ক্যাম্পাসে দাঁড়াতে পারি, কিন্তু পুলিশ আমাদের কথা শোনেনি। পুলিশ গ্রেফতার করতে পারে, রাস্তায় শুয়ে আমার সাথে আরো কয়েকজন সহযোদ্ধা আমরা যখন প্রতিবাদ করছি, পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, বিকট শব্দ, আমার মাথার কাছে সাউন্ড গ্রেনেড ফুটেছে। একদিকে ভয় যে জীবন মনে হয় চলে যায়, আর একদিকে সেই শপথ যে না, রাজপথ থেকে আমরা ফিরে যাব না। পুলিশ চার হাত পা ধরে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে আমাকে উঠিয়ে ফেলল। সেই প্রিজন ভ্যানের ভিতর থেকেই আমি বুঝেছিলাম যে এই আন্দোলন, এটা এখন আর শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে নয়, এটা জনমানুষের আন্দোলনের রূপ নিয়েছে। এই আন্দোলনে 6 জন মানুষকে খুন করে ফেলা হয়েছে। শুধু ছাত্ররা এই আন্দোলনকে সফল করে ফেলে আনতে পারবে না। আমি প্রিজন ভ্যানের ভিতর থেকেই চিৎকার করে বলছিলাম যে বাংলাদেশের মানুষেরা, আপনারা রাজপথে নেমে আসুন, ছাত্রদের পাশে দাঁড়ান। জানি না তখন আমাকে গ্রেফতার করেছে কোথায় থেকে সাহস এসে ভর করলো। আমি প্রিজন ভ্যানের ভিতরে থেকেই আমি এই কথাটা বলতে পারছি। প্রিজন ভ্যান শাহবাগ থানার সামনের দিকে এগিয়ে গেছে। আমার ফোন বের করে আমার সহধর্মিণীকে ফোন দিয়ে বললাম যে পুলিশ আমাকে গ্রেফতার করেছে। সহধর্মিণী কান্না জড়িত কণ্ঠে আমার সঙ্গে কথা শেষ হল। আমাকে শাহবাগ থানায় না রেখে রমনা থানায় নিয়ে গিয়ে রাখা হল। সেই দিন আমাকে গ্রেফতার করলো 2:30টার দিকে, আর আমাকে মামলা দিল আমি 4:30টার সময় ককটেল ফুটিয়েছি। আমি খুব অবাক হয়ে গেলাম যে আমাকে গ্রেফতার করার পরের ঘটনায় আমাকে মামলা দেওয়া হয়েছে। কোনো একটা মাধ্যমে আমার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করে তারা আসলেন এক সেট পাঞ্জাবি পায়জামার সাথে নিয়ে।
এই ঘটনা আরো অনেকের সাথেই ঘটেছে, যে আমরা যখন কেবল গ্রেপ্তার হয়েছি, কারো যদি কাছের কোন মানুষ আমাদের কাছে এসেছে, আমরা আসলে আবেগ সম্পূরণ করতে পারি নাই সেই সময়টাতে। আমি এর আগেও কারাগারে গিয়েছি, কিন্তু তখন তো আমার সহধর্মিণী ছিলেন না। তো এবার আমার সহধর্মিণী, আমি থানার গারদের ভিতরে লোহার শিকের বাইরে আমার সহধর্মিণী, তার কান্না জড়িত চোখ, অশ্রু, সেই বিষয়গুলো যে আমাদেরকে পরের একটা দীর্ঘ সময় পর্যন্ত, আমাদের মুক্তি পর্যন্ত আমাদেরকে পীড়া দিয়েছে। শাহবাগ থানার একটা কথা বলি। শাহবাগ থানার গারদ থেকে গেট হয়ে সামনে রাস্তাটা দেখা যায়। আমি রিমান্ডে আমাকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরপর একজন একজন মানুষকে ধরে নিয়ে আসা হচ্ছে, মারতে মারতে তাদেরকে রক্তাক্ত করে ফেলা হয়েছে, এবং ছাত্রলীগ যুবলীগ তাদেরকে মেরে মেরে থানায় নিয়ে আসছে, আর পুলিশ তাদেরকে গ্রেফতার করে গারদের মধ্যে আটকে রাখছে। আমরা যারা কারাগারে গেলাম, আমাদেরকে রাখা হলো কন্টেম সেলে। যে কন্টেম সেল একজন বন্দির জন্য তৈরি করা হয়েছে, এরকম একটা কন্টেম সেলে আমাদের 5, 6, 7 জনকে রাখা হলো, যেখানে কারাবিধি অনুযায়ী আমরা আমাদের আত্মীয়দের সাথে কথা বলতে পারি, সাক্ষাৎ হতে পারে, যোগাযোগ হতে পারে। আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আমাদেরকে একটা দিন কথা বলতে দেওয়া হয় নাই। আমরা যে রুমগুলোতে ছিলাম, সেই রুমগুলোতে ছিল 24 আওয়ার লকআপ। এত ছোট্ট রুম, সেই রুমে 5 থেকে 7 জন বন্দী, 24 ঘন্টা সেই রুমের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। কি কষ্ট সেটা বলে বোঝানো সম্ভব না। আমি এর আগেও কারাগারে গিয়েছি। 100 টাকা খরচ করলে 3 মিনিট কথা বলা যেত করোনার সময়টাতে, কিন্তু এবার ওভার ফোনে কথা বলার সুযোগ দূরের কথা, জেল গেটে এসে আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করব, রুমটার একটু বাইরে বেরোবো, সে সুযোগটাও আমাদেরকে দেওয়া হয় নাই। জেলখানার খাবারের মান সেটা আলাদা করে আর বলার কিছু নেই। একটা রুটি সকালবেলা, একটা রুটিতে আমাদের তো পেট ভরতো না রে ভাই। এই জেলখানাতেই কত বিশাল বৈষম্য। যাদের পয়সা আছে ওরা কিন্তু কিনে খেতে পারত, আর এত মানুষ আটক হয়েছে, রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পরিবার জানেও না যে আটক হয়ে গেছে, মারা গেছে না গুম হয়েছে, লাশ কোথায় আছে, এই চিন্তায় পরিবারগুলোর দিন কেটে গেছে। তথ্যের ন্যূনতম অধিকারটা না আমরা না আমাদের পরিবার আমাদেরকে দেয়া হয়নি। আর জেলখানায় বন্দীদের সঙ্গে যে অসম্মানজনক আচরণগুলো করা হয়েছে, তাদেরকে ঠাই বসিয়ে রাখা, তুই তুকারি করে কথা বলা, গালিগালাজ করা, এটা কোনোভাবে আমরা যে মানবিক মর্যাদার কথা বলি সে মানবিক মর্যাদার সঙ্গে যায় না। আমরা এই জায়গাগুলোতে একটা বড় ধরনের পরিবর্তন চাই, এবং আমরা যখন জেলখানায় আমাদের বন্দী ভাইদেরকে তাদেরকে কোর্টে নিয়ে আসা হতো, অনেকের মনে আশা জেগেছিল যে হয়তো জামিনের জন্য নিয়ে আসা হচ্ছে, কিন্তু কোর্টে গিয়ে দেখা যেত উল্টো আরো 2-3টা মামলা তাদের নামে কি করে দেওয়া হয়েছে। আমাদের নামে এখনো অনেকগুলো মামলা পেন্ডিং আছে, সেগুলো অবশ্যই আমরা নিষ্পত্তি চাইবো। আমরা একটু কথাটা শেষ করি। আপনাদের কি মনে পড়ে 5 তারিখের কথা? আমাদেরকে 2-3 দিন ধরে একটুখানি বাইরে বেরোতে দেওয়া হতো, আধা ঘন্টার জন্য।
করিডোরে একটুখানি হাঁটা যাবে। 5 তারিখ দুপুরবেলা আমাদেরকে একটু বেরোতে দেওয়া হয়েছে, আমরা করিডোরে হাঁটছি। 5 মিনিটের মধ্যে বলা হলো যে জেলার সাহেব আসবে, সবাই রুমে ঢুকেন, সবাই সেলে চলে যান। তা আমরা হন্তদন্ত হয়ে সেলের মধ্যে ঢুকে গেলাম, সেলগুলো বন্ধ করে দেওয়া হলো। কিন্তু কারারক্ষী নাই, মানে এমন কোনো সবাই নাই যে সময়টাতে রুমের সামনে কোনো না কোনো কারারক্ষী না থাকে, কিন্তু হঠাৎ করে কোনো কারারক্ষী নেই। কি হয়েছে আমরা তো কেউ কিছু জানি না। আমরা যারা সেল এরিয়াতে ছিলাম জানার কোনো সুযোগ ছিল না। আমাদের এখানে কোনো ফোন নাই, আমাদের এখানে কারারক্ষীরাও আসছে না, আমাদের এখানে কোনো টেলিভিশন নাই, আমাদের এখানে তথ্য পাওয়ার কোনো সুযোগটুকু নাই। হঠাৎ একটু করে গুজবের মতো শুনলাম যে হাসিনা পালায়া গেছে, কিন্তু তখন তো বিশ্বাস হতে চায় না। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে, এই সময়টাতে জেলখানার অন্য প্রান্তে হই হই রই রই শেখ হাসিনা গেলি কই যখন স্লোগানটা তৈরি হলো, জেলখানার ভিতরে ভূমিকম্প শুরু হয়েছে। জেলখানার ভিতরে কারো হাতে তো কোনো বাদ্যযন্ত্র নাই, কিন্তু যার হাতে প্লেট থালা, যার হাতে যতটুকু যা আছে সেটা দিয়েই জানালার সাথে রডের সাথে মেঝের সাথে সেটা বাজিয়ে বাজিয়ে যে আনন্দ আমরা করেছি সেটার ভাষায় প্রকাশ করার মতো না। কারণ হাসিনা আমাদের উপরে যে অত্যাচার করেছে সেই অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়ার আমাদের শেষ ছিল না। আমরা সকলে আমরা শুকরানা সেজ্জা দিয়েছি, আমরা কপাল মাটির সঙ্গে ঠেকিয়ে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন। আমরা যারা শাপলার 3 তলায় ছিলাম, আমরা ওই সময়টাতে আলাদা কিছু আনন্দ উৎসব আমরা করেছি। ঠিক সেই সময়টাতেই আমি কবিতা নয় কিছু কথা লেখার চেষ্টা করেছি। একটা কবিতা এতটা অশ্রাব্য যে কিন্তু সে সময়ের প্রেক্ষাপটে আমরা যখন এটা বলেছি তখন আমাদের কাছে সেটাই সব থেকে সুমধুর ছিল। আমি পুরোটা বলবো না, আমরা যারা সেই জেলখানায় ছিলাম আমরা তো জানি যে আমরা কি বলছি। না, পুরোটা বলা যাবে না। আচ্ছা, সে সময়টাতে আমরা তো বিক্ষুব্ধ, আমাদের আনন্দ প্রকাশের আর দ্বিতীয় কোনো অপশন নাই। সে সময় আমি লিখেছিলাম, নববধূর সঙ্গে সঙ্গমের পর বীর্য পতনের যে আনন্দ তার থেকেও বেশি আনন্দ হাসিনার পতনে। পরের কথাগুলো আর বলবো না। আরো কবিতা লিখেছি। আমরা যারা জেলখানায় ছিলাম আমরা নানাভাবে এই উদযাপনগুলো করেছি। আপনারা কবিতা শুনতে চেয়েছেন, সেই সময় আমি যা লিখেছিলাম তার কয়েকটা লাইন অন্য একটা কবিতা থেকে বলি। কবিতা নয়, আসলে তখনকার অভিব্যক্তি। ফেসিবাদের মৃত্যুর খবর আসে হাসিনার পতনের। জেলে থাকা সব রাজবন্দী চিৎকার দেয় সবুজ স্বাধীনতার। কারাগারের দেয়াল দেহ আটকে রাখে, কিন্তু সাধ্যকার উদযাপন আটকে রাখার। বাদ্যযন্ত্র নেই, কিন্তু ঝংকারও থেমে নেই। কারাগারের লোহার শিক ঢোল তবলা হয়ে গেছে এখানে। ধ্বনিতে ধ্বনিতে প্রতিধ্বনিময় ঝড় উঠেছে গোটা জেলখানায়।
খুশিতে মেতেছে সবে হাসিনার পতন বেলায়। এটা ছিল আমাদের তখন আনন্দ প্রকাশের আর একটা উপলক্ষ। আর একটা কথা বলেছিলাম, আর একটা লেখা আমরা লিখেছিলাম, যে লেখাটা আমাদের সকলের জন্য খুবই প্রযোজ্য। আমরা যখন উল্লাস করছি, উল্লাস যেন আমাদেরকে আমাদের অতীতের সংগ্রামকে বিস্মৃত করতে না পারে, সে কারণে তখন লিখেছিলাম, ওহে বিজয়ীরা, মনে রেখো সন্তান হারানো মাকে, যার আর্তচিৎকার ভারী করেছিল গোটা আকাশ। ওহে বিজয়ীরা, মনে রেখো স্বামী হারানা সেই গ্রাম্য বধূকে, স্বামীর মৃত্যুর পর সেই প্রথম যার মুখ দেখেছিল মিডিয়ার মানুষ। ওহে বিজয়ীরা, মনে রেখো গুম হয়ে যাওয়া ভাইকে, যাদের স্বর মিলিয়ে গেছে বাতাসের অণুতে। ওহে বিজয়ীরা, মনে রেখো আমাদের সেই সব বোনেদের, যাদের সম্পর্কে হাত বাড়িয়েছিল শ্রীগাল শকুন। ওহে বিজয়ীরা, মনে রেখো সেই রাজবন্দীকে, রাজনৈতিক কর্মীকে, যে স্বপ্ন দেখেছিল বিজয় মিছিলের। ওহে বিজয়ীরা, মনে রেখো সেই নিরীহ পথচারীকে, যার অশ্রুতে এসেছে আজকের বিজয় মেলা। ওহে বিজয়ীরা, মনে রেখো সব, মনে রেখো সব 16 বছরের স্বৈর শাসনে হারিয়েছি যাদের। আমরা ঠিক সে শপথটা করি। আমরা যারা জুলাইতে রাজবন্দী হয়েছিলাম, আমরা যারা এখনো বেঁচে আছি, আমরা আমাদের শহীদ ভাইদেরকে আমরা কখনো ভুলে যাব না। একই সাথে আমাদের জুলাই রাজবন্দী ভাইদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখতে চাই, এতগুলো মানুষ গ্রেফতার হলেন, তাদের তালিকা প্রস্তুত করা সহজ। সকলের নামগুলো তালিকাবদ্ধ করে গ্যাজেটভুক্ত করে সরকার জন্য রাজবন্দীদেরকে সম্মানিত করেন। আমাদের মাঝে অনেকেই এই কারাগারে যাওয়ার কারণে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। রাষ্ট্র যেন তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে। আমরা জেলখানায় যে কষ্টের মধ্য দিয়ে গিয়েছি, বাংলাদেশের জেলখানাগুলোকে সেখানে যেন শতভাগ নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা রক্ষা করা হয়, সেই উদ্যোগগুলো সরকার গ্রহণ করবে, সে আশাবাদ আমরা রাখতে চাই। একই সাথে আজকের এই দিনে আমরা যারা বাংলাদেশে বন্দী হয়েছিলাম, আমাদের অনেক ভাই তারা বিদেশে বন্দী হয়েছিলেন। প্রবাসী বন্দী ভাইয়েরা যারা আছেন, তাদের অনেককেই সরকারের উদ্যোগে মুক্ত স্বাধীন করে দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভবপর হয়েছে। আমরা সেই কারণে সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই। এখনো আমাদের অনেক ভাই বিভিন্ন কারাগারে তারা আছেন। সরকার যেন আমার এই ভাইরা, তারা শুধুমাত্র দেশের কথা ভেবে তারা বিদেশের মাটিতে দেশের মানুষের পক্ষে তারা লড়াই করতে নেমেছিলেন, তাদের কোনো অপরাধ নাই, তারা দেশের জন্যই নেমেছিলেন, তাদেরকে যেন অবশ্যই মুক্ত করে দেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ সরকার গ্রহণ করে। আজকের এই আয়োজনে আসিফ নজরুল স্যার, তিনি উপদেষ্টা হওয়ার আগেও আমার স্যার, আমি স্যারের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। স্যার সময় বের করেছেন, রেজওয়ানা আপা সময় বের করেছেন, স্যারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। এবং নতুন যে বাংলাদেশ আমরা দেখি, আর কোনো মানুষকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হবে না, আর কোনো মানুষকে বছরের পর বছর জেলখানার গারদে পুরে রাখা। আসসালামু আলাইকুম।